আসসালামু আলাইকুম। প্রণয়ের অমল কাব্য পর্ব ৩। ইরফানের সারা রাত বসে হেঁটে নয়তো এপাশ ওপাশ পায়চারি করে রাত কেটেছে। সারা রাতে মোটামুটি ১ প্যাকেট সিগারেট পোড়ানো শেষ। ইজি চেয়ারে বসে লাস্ট সিগারেট ডান হাতের ২ আঙুল ধরে বার দুয়েক টান দিল। এরপর আবারও ঠোঁটের ফাঁকে ছেড়ে কয়েকবার শূন্য ধোঁয়া ছুড়ল। সিগারেটের অবশিষ্ট ছোট অংশটা ফেলে বসা থেকে উঠে দাঁড়ালো। আবারও খানিকটা পায়চারি করল। ফজরের আজানে ইরফান দাঁড়িয়ে যায়। আকাশপানে চেয়ার আজানের প্রতিটা ধ্বনিতে শুনল। সারা রাত এমন ঠান্ডা পরিবেশে উদাম গায়ে থাকায় শরীর ঠান্ডা হয়ে গিয়েছে। তবে ইরফানের মাঝে কোনো ভাবান্তর নেই। আজান শেষে ওয়াশরুমে গিয়ে উঁচু করে বের হলো। ঘরের নামাজ পড়ে শুদ্ধকে ঠেলতে লাগলো। শুদ্ধর নড়চড় নেই। বিরক্ত হয়ে জোরে সোরে একটা লাথি দেয়। শুদ্ধ ঘুমের মাঝে ঠাস করে পড়ে যায় বিছানা থেকে। কোমরে হাত দিয়ে ঘুম ঘুম চোখে বলে, কোন বেয়াদব আমায় ফুটবল ভাবছিস রে? আরে ভালো করে দেখ আমি মানুষ। ইরফান পাত্তা দিল না শুদ্ধর কথায়। সে চুপচাপ শুয়ে পড়ল। এদিকে শুদ্ধর ঘুম উবে যায়। ধড়ফড় করে উঠে বসে। কাল রাতে একবার পড়েছিল, এখন আবার একবার। ঘুম ঘুম চোখে বিছানায় দিকে তাকিয়ে দেখলো ইরফানের আয়েশ করে শুয়ে দাঁতে দাঁত চেপে বলল, তুই আমায় ফেলেছিস? এই মির্জাফরদের আচরণ করা বন্ধ কর তুই। ইস, কোমরটা গেল আমার। ইরফান চোখ বুজে বলে, ২ ঘন্টা পর ডেকে দিবি। ঘুম থেকে উঠে যেন ১ কাপ ব্ল্যাক কফি পায়। শুদ্ধ দাঁত কিরমির করে বলে, আমাকে কি তোর কাজের মাসি মনে হচ্ছে? না, কাজের মামা মনে হচ্ছে। ডোন্ট ডিস্টার্ব মি। শুদ্ধ উঠে দাঁড়ালো। ইচ্ছে করলো ইরফানের মাথায় ১ লাথি দিয়ে একদম এর বাড়ি পাঠিয়ে দিতে। শালা বেয়াদব, তার জীবনটা ভেজে খায়। সাধে কি আর বলে মামা মামির কপাল পড়েছে? এমন ঘাড়তেরা জামাই ছেলে নিয়ে কিভাবে সংসার করলো তা ভাবতে শুদ্ধর মনে হয় মাথার চুল পাক ধরে গেল। এসব রেখে সে নামাজ পড়তে গেল। মায়েরা সকালে উঠে নামাজ পড়ে নিল। মাথা ব্যথায় ঘুম ভালো হয়নি, কিন্তু সকালে ওঠার অভ্যাস তার। তাই বিছানায় সারাদিন চোখ বুজে থাকলেও আর তার ঘুম আসবে না সে জানে। ভোরের আলো ফুটেছে। ঘরের দরজা খুলে মায়েরা চুপি চুপি এদিক ওদিক ঝুঁকাঝুঁকি দিল। ধীর পায়ে ঘর থেকে বেরোলো। তার সামনে শাশুড়িকে দেখে স্ট্যাচু হয়ে যায়। রুমা নেওয়াজ গম্ভীর মুখে মায়েরার দিকে চেয়ে আছে। মায়েরা তার শাশুড়ির তাকানোর মাথা নিচু করে নিল। রুমা নেওয়াজ গম্ভীর গলায় বলে, ইরফান কোথায়? মায়েরা মাথা নিচু করে ভ্রু কুঁচকে তার শাশুড়ির দিকে তাকালো। নামটা আজকেই প্রথম শুনলো। এই বাড়িতে কে থাকে সে তা জানে না। এই ব্যাটা আবার কে? আর তাকেই বা জিজ্ঞাসা করছে কেন? রুমা নেওয়াজ কর্কশ কণ্ঠে বলল, কি হলো, কথা বলছো না কেন? মায়েরা ঝাঁকি দিয়ে ওঠে। আমতা আমতা করে বলে, জি আসলে আমি তাকে চিনি না। আপনি যদি বলতেন সে এই বাড়ির কোন সদস্য। রোমা নেওয়াজ বিরক্ত হয়ে বলল, নিজের স্বামীর নামটাও নিজে জানো না? বিয়ে করেছো কেন তাহলে? মায়েরা ভ্যাবাচ্যাকা খেয়ে গেল। আসলেই স্বামীর নাম জেনে নেওয়া উচিত ছিল, তবে মুখে নিস্তেজ করলো কিছু বলার জন্য। অমন বেয়াদব বরের নাম জানার দরকার নেই তার। কালকে রাতের কথা মনে পড়লো। লোকটা বাইরের দিকে বেরিয়ে যাচ্ছিল। অত রাতে ভালো ছেলেরা তো বাইরে যায় না। মুখ ফসকে বলে দেয়, আমার মনে হয় আপনার ছেলে খারাপ কাজে জড়িত, আপনার খোঁজ নেওয়া উচিত। রোমা নেয়াজ ধমকে বলেন, থাপ্পড় খাবে? আমার ছেলের নামে আর একটা বাজে কথা বলবে না। এর মাঝে তারেক নেওয়াজ ঘর থেকে বেরিয়ে এসে বলেন, ওকে এভাবে বকছো কেন? ও আমার ছেলের নামে উল্টাপাল্টা বলছে। একে তো স্বামীর নামধাম খোঁজ খবর কিছুই জানে না, তারপর আবার অপবাদ দিচ্ছে। তারেক নেওয়াজ ফোঁস করে শ্বাস ফেলে বলে, তুমি রান্নাঘরে যাও, আমি ইরফানের খোঁজ নিচ্ছি। ও শুদ্ধর বাড়ি আছে। রুমা নেওয়াজ গজগজ করতে করতে রান্নাঘরের দিকে গেলেন। মায়েরা মাথা নিচু করে মুখ বাঁকালো। মা ছেলে এক গোয়ালের গরু, মুখ থেকে শুধু নিম পাতাই ঝরে। তারেক নেওয়াজ মায়েরাকে বলে, নামাজ পড়েছো আম্মু? মায়েরা অমায়িক হেসে বলল, জি আঙ্কেল।
আমি এখনো আঙ্কেল? বাবা হই তোমার বাবা বলবে। মায়েরা জি এক কথায় রাজি হয়ে যায়, মাথা নেড়ে বলে, জি আচ্ছা বাবা। বিকেল বেলা মায়েরা তার শ্বশুরের সাথে বের হয়েছে। তারেক নেওয়াজ মায়েরাকে নিয়ে বের হয়েছে। মূলত মেয়েটা গ্রামের মেয়ে, সারাদিন ঘরে বসে আছে। তার তাই ভাবলেন বাইরে একটু ঘুরিয়ে নিয়ে আসা যাক। তার ছেলের তো খোঁজ নেই। একটা ব্যাপার ভাববেন, মায়েরার কাছে ফোন নেই। তাই প্রথমে মায়েরাকে নিয়ে ফোনের দোকানে গেলেন। মোটামুটি ভালো একটা ফোন কিনে দিলেন মায়েরাকে। মায়েরা চঞ্চল প্রকৃতির মেয়ে, তাকে কেউ চকলেট দিলেও সে খুশি হয়ে নিবে। কিন্তু ফোন নিতে কেমন যেন সংকোচ বোধ করছিল। সে বাড়িতে তার মায়ের ফোন চালাতো টুকটাক। তারিক নেওয়াজ মায়েরার সংকোচ বুঝতে পারল। তিনি সুন্দর করে বুঝিয়ে বলেন তিনি মায়েরার বাবা। মায়েরা খুশি হয়ে তার শ্বশুরের থেকে ফোন নিয়ে নেয়। খুশিতে একবার লাফ দিতে চায়, কিন্তু আশেপাশে এত মানুষ দেখে নিজের ইচ্ছাটাকে দমিয়ে নেয়। এরপর তারেক নেওয়াজ মায়েরাকে নিয়ে একটা ছোট্ট রেস্টুরেন্টে যায়। রেস্টুরেন্টে গিয়ে মায়েরা দুই বান্ধবীর সাথে দেখা হয়ে যায়। তারা আগে গ্রামে থাকতো, ক্লাস 9-এ ওঠার পর শহরে চলে এসেছে। প্রায় 2 বছর পর দেখা হলেও একে অপরকে দেখে চিনতে পারে। তুই মায়েরা না? কারো কণ্ঠে। মায়েরা পাশ ফিরে তাকালো, তার প্রিয় বান্ধবীকে দেখে এক প্রকার তার উপর ঝাঁপিয়ে পড়ে। বান্ধবীদের দেখে নিজের চঞ্চল্য স্বভাব চেপে রাখতে না পারেনি। রাইসা হেসে মায়েরাকে আঁকড়ে ধরে। এ তো আগের মতোই আছে, শুধু লাফিয়ে বেড়ায়। পাশ থেকে মাইসা হেসে বলল, তুই এখানে কেন? গ্রাম থেকে কবে আসলি? মায়েরা রাইসাকে ছেড়ে বলে, আমার বিয়ে হয়ে গিয়েছে মাইসা। রাইসা একসাথে অবাক হয়ে বলে, কি? মায়েরা পাশ ফিরে তার শ্বশুরের দিকে একবার তাকায়। তারেক নিউজ গলা ছেড়ে বললে, আম্মু তুমি তোমার বান্ধবীদের সাথে এখানে বসো, আমার এক কাজ আছে। আমি কাজ সেরে তোমাকে নিয়ে এখান থেকে নিয়ে যাব, কেমন? মায়েরা হেসে মাথা নেড়ে বলে, আচ্ছা বাবা। তারেক নেওয়াজ বেরিয়ে গেল। 3 বান্ধবী রেস্টুরেন্টের এক কোনায় ফাঁকা টেবিলে গিয়ে বসে। রায়সা প্রশ্ন করলো, গল্পটা বল। এত তাড়াতাড়ি বিয়ে হয়ে গেল, ইটিস পিটিস করছিস নাকি? মায়েরা রেগে বলে, এক থাবড়া খাবি। আমার খেয়ে কাজ নেই, আম্মু বিয়ে দিয়ে দিল। সৎ বাবা আমায় দেখতে পারে না তাই। মায়েরার কথা শুনে দুই বান্ধবী একটু খারাপ লাগলো। তারা জানে মায়েরার বাবা বাবা মারা যাওয়ার পর তার মাকে আরেকটা বিয়ে করে। মায়েরার মা যদিও মায়েরাকে আগলে রাখতো, তবে পরের সংসারের আগের পক্ষের মেয়েটাকে চাইলেও সেভাবে দেখতে পারতো না। রাইসা মাইসা মন খারাপ করে বলল, বুঝেছি, আচ্ছা বাদ দে। তোর তো শহরে বিয়ে হয়েছে, ফ্যামিলি ভালোই হয়তো। জামাই কি হ্যান্ডসাম নাকি, না টাকলু মামা? মায়েরা ইনোসেন্ট ফেস বানিয়ে বলল, জানি না, শুধু জানি বুড়ো। মাইসা গালে হাত দিয়ে বলল, শেষমেশ বুড়ো? তুই দেখিসনি কেন? মায়েরা এত সব বলতে চাইল না, ব্যাপারটা এড়িয়ে গিয়ে বলল, তোদের খবর বল, পরীক্ষার প্রিপারেশন কেমন? তারা টুকটাক কথা বলতে লাগলো। ইরফান সদ্য ভার্সিটি ক্লাস শেষে একটা রেস্টুরেন্টে আসে। তাদের সাথে আরেকজন কলিগ রিপনও এসেছে। ইরফান গম্ভীর মুখে রেস্টুরেন্টের ভেতর প্রবেশ করে। এদিকে সদ্য রিপনদের কথায় শেষ নেই। ইরফান যেমন স্বল্পভাবে গম্ভীর স্বভাবের, শুদ্ধতার রিপন তেমন ইরফানের উল্টো ক্যারেক্টার। ইরফানদের মাঝে মায়েরা ডান পাশে ঠিক একটা টেবিলের পরেই টেবিলে গিয়ে বসে। সূর্য আর রিপন মায়েরাদের থেকে পিঠ ফিরিয়ে বসেছে। অপর পাশে ইরফান এদিক ওদিক মায়েরার দুই বান্ধবীদের থেকে পিঠ ফিরিয়ে বসেছে। আর মায়েরা বসেছে ইরফানের মুখোমুখি হয়ে। মাঝে খুব বেশি ব্যবধান নেই। মায়েরা কথা বলতে বলতে হঠাৎ সামনের দিকে চোখ পড়লো। তার চোখ বড় বড় হয়ে যায়। ভীত কণ্ঠে বলে, বান্ধবী এখানে পাগল এসেছে, পাগল। চল পালাই। মাইসা বলে, কোথায়? মায়েরা ডান হাতের আঙুল দিয়ে ইরফানের দিকে ইশারা করে দেখালো। মাইসা রাইসা দুজনেই উল্টে ঘুরে তাকালো। মায়েরার ভয়ের মোটামুটি জোর ছিল, যার ফলে
কথাটা ইরফানদের কানে পৌঁছায়। শুভ্র আর রিপন উল্টো ঘুরে তাকায়। ওদিকে ইরফানও মায়রার দিকে ভ্রু কুঁচকে চেয়ে আছে। মায়রা ইরফানের দিকে তাক করে রাখা আঙুল এখনো নামাননি। মাইশার আয়েশা ভ্রু কুঁচকে বলল, আরে কোথায় পাগল, ভদ্রই তো লাগে। আরে এমন বড় চুল কতজন যে স্টাইল করে রাখে আবাল। কথাটা বলে এদিকে ফিরে মায়রার দিকে তাকালো আঙুল। মায়রা এখনো হাবার মতো ইরফানের দিকে আঙুল তাক করে আছে। রাইসা নিজের কপালে একটা বাড়ি মেরে মায়রার হাত নামিয়ে দিয়ে বলে, আরে এভাবে আঙুল তুলে আছিস কেন? কি বলবে মানুষ আজব। ইরফান শক্ত চোখে মায়রার দিকে চেয়ে আছে। শুদ্ধ ভ্রু কুঁচকে বিড়বিড় করে বলে, যাক, কেউ একজন তো চিনতে পারলো আমাদের সাথে একটা পাগল ঘুরোঘুরি করে। ইরফান হঠাৎই বসা থেকে দাঁড়িয়ে যায়। রিপন সত্যর পিঠে একটা থাপ্পড় দিয়ে বলে, এমনিতেই রেগে আছে, শুনলে তোর 12টা আগে বাজাবে। কথাটা বলে নিজেও দাঁড়িয়ে ইরফানের পাশে এসে দাঁড়ায়। ইরফান হাত মুষ্টিবদ্ধ করে মায়রার দিকে চেয়ে যেন টুক করে গিলে খাবে। মায়েরা ভীত চোখে ইরফানের দিকে তাকিয়ে আছে, ভয়ে কাঁপছে। পাগলকে পাগল বলে খেপিয়ে দিয়েছে, এখন তার কি হবে? শুদ্ধ একবার মায়রার দিকে তাকালো, আরেকবার ইরফানের দিকে তাকায়। মায়রাকে দেখে বাচ্চাই লাগে। এই বাচ্চাটা না বুঝে বলেছে, কিন্তু তার ভাইটা না বুঝে এই বাচ্চাকে এখন কি করবে সেটাই তো তার ভাবনায়। ইরফান মায়রার দিকে এগিয়ে যেতে নিলে শুদ্ধ দ্রুত ইরফানের সামনে দাঁড়িয়ে বলে, মেয়েটা ছোট এখনো, এখানে সিনক্রেট করিস না, বাদ দে। না বুঝে বলে ফেলেছে। আমি তো বলেছি তামিল মুভির নায়ক। ইরফান রেগে চিৎকার করে বলে, ওর সাহস হয় কি করে আমাকে এভাবে বলার? ইরফান চোখ বড় বড় করে নিজেকে গুটিয়ে নেয়। ইরফান সূর্যকে ধাক্কা দিয়ে মায়রার দিকে এগিয়ে আসলো। মায়েরা ভয় একদম কোনায় গিয়ে গুটিসুটি মেরে নিচে লুকিয়ে যায়, কিন্তু লুকানোর মতো জায়গা না পাওয়ায় একদম কোনায় গুটিসুটি মেরে দৌড় পড়তে লাগলো। মাইশা রাইসা দুজনেই আহাম্মক হয়ে তাকিয়ে আছে। ইরফান মায়রার পাশ বরাবর দাঁড়িয়ে বলে, হে ইডিয়েট গার্ল, বাইরে বেরিয়ে এসো। মায়েরা কেঁদে দিতে প্রায় ভীত স্বরে বলে, দোস্ত আমায় বাঁচা, এই পাগলটা আমায় মেরে ফেলবে। ইরফানকে আবারও পাগল বলায় রেগে টেবিলের উপর ধুপ করে একটা পাঞ্চ মারে। আশেপাশে মানুষ সার্কাস দেখছে বসে বসে। ইরফান রেগে বলে, বেরিয়ে এসো নয়তো। মায়েরা মাথা নিচু করে রেগে বলে, একদম এগোবেন না, আমার কিন্তু বেশি বয়স একটা জামাই আছে। বয়স বেশি তাই বুদ্ধিও বেশি, আপনাকে একদম উড়িয়ে দিবে বলে দিলাম। ইরফানের কথায় সত্য রিপন ভ্যাবাচাকা খেয়ে যায়। ইরফান ভ্রু কুচকে বলে, হোয়াট? মায়েরা বিড়বিড় করে বলে, সারা ইংরেজ আবার ইংলিশ ঝাড়ছিস? এই ব্রিটিশকে কেউ বাংলাদেশ থেকে বের করে দেয় না কেন? রাইসা মাইশা দুজনেই মাথা ফাটাতে ইচ্ছে করছে। এই মায়েরা আর শুধরালো না, বিয়ে হয়েছে তবুও এমনই থেকে গিয়েছে। এই বুড়ো জামাই একে সামলাই কিভাবে? রাইসা ইরফানের দিকে তাকিয়ে বলল, ভাইয়া, ওর হয়ে আমি সরি বলছি, আসলে ও না বুঝে বলে ফেলেছে। মায়েরা রাইসার কথায় রেগে গেল। আরে তোরা সরি বলছিস কেন? জানিস এই পাগল 2 দিন আগে আমার অ্যাক্সিডেন্ট করিয়েছিল। আরে এ তো ইংরেজ, বাংলাদেশ থেকে বের করে দিতে হবে, আর তোরা সরি বলছিস? মূর্খের দল সব। মায়েরা সব কথা শুনে দুই বান্ধবী তার দিকে রেগে তাকালো। উফ, এই মেয়েটার মুখ বন্ধ হয় না কেন বুঝে পায় না। ইরফানের শরীর যেন আগুন ধরিয়ে দিচ্ছে মায়েরার প্রতিটা কথায়। শুধু ঢোক গিলে ইরফানকে জোর করে টেনে কয়েক পা পিছিয়ে নিয়ে আসে। মায়েরা যখনই দেখলো ইরফান একটু পিছিয়েছে, অমনি বসা থেকে দাঁড়িয়ে কোণা থেকে বেরিয়ে আসে, এক দৌড়ে চলে যাবে। তার আগে ইরফান এগিয়ে এসে মায়েরার হিজাব টেনে ধরে। মায়েরার পা থেমে যায়, কিন্তু সুন্দর করে হিজাব বেঁধেছিল, সব পিন ছুটে গেল। বোধহয় মাথা থেকে হিজাব ছুটে গেলে তার শরীরে তো কিছুই থাকবে না। সে ভয়ে মায়েরার পা থেমে যায়। শুদ্ধ পাশ থেকে ইরফানের শরীরে হাত বুলিয়ে বলছে, ছেড়ে দে ভাই, দেখ মানুষ তাকিয়ে আছে। ইরফান রেগে বলে, এই ইডিয়েট আমায় ভুলভাল পদবি দিয়েই যাচ্ছে, ওকে আমি ছাড়বো না।
ওর লাইফটা জাস্ট হেল করে দেবো। আমি স্টুপিড গার্ল। মায়েরা ইরফানের কথায় মাঝে সুযোগ বুঝে একটু এগিয়ে এসে ইরফানের যে হাতে তার হিজাব টেনে ধরেছে সেই হাতে তার দুহাত দিয়ে গায়ের জোরে খামচি দিয়ে ধরে ইরফান রাগান্বিত চোখে ভ্রু কুঁচকে তাকায় মায়েরার দিকে। মায়েরা ভেবেছিল এই কাজ করলে লোকটা হাত আলগা হবে, সেই সুযোগে সে পালাবে, কিন্তু এই লোকটা তো নির্বিকার। মায়েরা নিজের হাত ব্যথা হলো, এই লোকের কোনো ভাবান্তর নেই। মায়েরা অবাক চোখে ইরফানের দিকে তাকিয়েছে, ইরফানের হাত থেকে তার হাত সরিয়ে নিল। আজ সে শেষ, ঢোক গিলল, মুখ ফসকে বলে ফেললো, আপনার চামড়া বুঝি গন্ডারের, বলেই নিজের মুখ চেপে ধরলো। তার বেফাঁস কথা যে শুধু মুখ ফসকে বেরিয়ে যায়, জম এর সামনে দাঁড়িয়ে কথার লাগাম টানতে পারে না। ইরফান মায়রার হিজাবের কোণা ছেড়ে মায়রার বাম হাত শক্ত করে ধরে। মায়রার মাথায় কিছুই আসছে না। এদিকে মাইশা রাইসা নিজেরাও বুঝতে পারছে না কি করবে। এই মেয়েটা এসব বদ অভ্যাস আগে গ্রামে দেখাতো না, মানা যায়, শহরে এসে অপরিচিত একজনের সাথে এমন কেন করছে? ভয়ে ভয়ে কিছু নেই নাকি? মায়রার ভয়ে ভয়ে ইরফানের দিকে তাকিয়ে বলে, দেখুন, ছাড়ুন, আমায় ছাড়ুন বলছি। আমার বুড়ো জামাই আপনাকে ছাড়বে না বলে দিলাম। ইরফান মায়রাকে টেনে বাইরে নিয়ে যেতে চায়, এই ইডিয়েটকে আজ একটা শিক্ষা দিয়েই ছাড়বে। মায়রা হঠাৎই মেঝেতে বসে পড়ে। ইরফান মায়রার হাত শক্ত হাতে ধরে রেগে তাকায়। শুদ্ধ আর রিপন হাঁ করে চেয়ে আছে মায়রার দিকে। এটা কি ভাই? মায়রা ইনোসেন্ট ফেস বানিয়ে শুদ্ধের দিক তাকিয়ে বলে, ভাইয়া, আপনাকে দেখে বুঝেছি আপনি হাই লেভেলের ভালো, দয়া করে আমায় বাঁচান আপনার পাগল বন্ধুর হাত থেকে। শুদ্ধ চোখ বড় বড় করে তাকালো মায়েরার দিকে। কি সাংঘাতিক মেয়ে, কন্টিনিউয়াসলি ইরফানকে পাগল বলে যাচ্ছে, আবার তাকে বাম দিচ্ছে যেন বাঁচিয়ে দেয়। শুদ্ধ মনে মনে হাসলো, কোন বুড়োর বউ এই মেয়ে? তার তো দুঃখ আছে, সেই বুড়োর জন্য ভাবনা। ইরফান ভাবনা রেখে ইরফানের হাত ছেড়ে দিল। আরে বাচ্চা মেয়ে, ছেড়ে দে। ইরফান মায়রার হাত ছাড়লো ঠিকই, কিন্তু আবারও মায়রাকে ধরতে গেলে মায়রা দ্রুত বসা থেকে উঠে এক দৌড় দেয়। ছাড়া পেয়েছে এক সেকেন্ডের জন্য, সে সুযোগ কাজে লাগাবে না? কোনোদিনও না তাকিয়ে, কোনো দিকে না তাকিয়ে এক দৌড় দিয়ে বাইরে চলে যায়। ইরফানের হাত ফসকে যায়। মায়েরা তৎক্ষণাৎ রেস্টুরেন্টের বাইরে চলে গিয়েছে। ইরফান শক্ত চোখে মায়েরার দিকে তাকিয়ে থাকে। শুদ্ধ হাঁ করে মায়েরা উম, দৌড় দৌড় হওয়ার দৃশ্য দেখলো। বাদর এর দৌড়ানোর স্পিড এই মেয়ের চেয়ে কম হয়তো। চোখের পলকে হাওয়া। ইরফান রাগে গজগজ করতে করতে শুদ্ধ শার্ট এর কলার ধরে বললে, ওকে ছাড়বো না আমি। শুদ্ধ ফুকুচকে বলে, আমার শার্ট ধরে বলছিস ওকে ছাড়বি না? এসব কোন নীতি ফলে করছিস বলবি? ইরফান বিরক্ত রাগে শুদ্ধর কলার ছেড়ে হনহন করে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে যায়। রিপন টেবিলে বসে এদের সার্কাস দেখছিল। এতক্ষণ শুদ্ধ পাশ ফিরে একবার মায়রার বান্ধবীর দিকে তাকালো। মাইশা এদিকেই তাকালো। শুদ্ধর সাথে চোখাচোখি হয়। শুদ্ধ চোখ সরিয়ে নিল। রিপন এর পাশে গিয়ে বসে। রিপন একটা স্যান্ডউইচে কামড় বসিয়ে বলে, তোর ভাই কই গেল? শুদ্ধ ডান হাতের শার্ট এর হাতা গোটাতে গোটাতে বলে, যেখানে খুশি যাক, আমার পেট আগে ভরাই, সারাদিন পেটে কিছুই পড়েনি। রিপন অপর পাশে খেয়াল করলো, দেখলো সেই মেয়ের দুই বান্ধবীর মাঝে একজন শুদ্ধর দিকে তাকিয়ে আছে। তো আছেই। রিপন মিটিমিটি হেসে বলে, আই থিঙ্ক তোকে দেখে একজন ক্রাশ খেয়েছে মামা। শুদ্ধ বিরক্ত হয়ে বলে, খেতে দে। রিপন ভ্রুকুচকে বলল, তুই একটা চান্স নে বাচ্চা, পুরোই মাখন। শুদ্ধ রেগে তাকায় রিপনের দিকে। রিপন মুখে লাগাম টান। শুদ্ধ গম্ভীর গলায় বলে, মেয়েদের রেসপেক্ট করতে না জানলে ওদের নিয়ে কথা বলবে না। রিপন বোঝানোর সুরে বলে, আরে আমি তো তোর ভালোর জন্যই বলছি, নেগেটিভ মিন করে কিছুই বলিনি। শুদ্ধ খেতে খেতে বলে, তোকে চেনা আছে, নতুন না, আর আমাকে এসবে জড়াবে না, সময় মতো সোজা বিয়ে করে নেব। রিপন ভ্রু কুঁচকে কিছু বলার আগেই শুদ্ধ আবারও বলে,
আনসার পাবি না, তাই চুপচাপ খেয়ে নে, আমাকে খেতে দে। রিপন আর কিছু বলল না। মায়েরা রেস্টুরেন্ট থেকে দৌড়ে বেরিয়ে দেখে তারেক নেওয়াজ রেস্টুরেন্টের ভিতরে ঢুকেছে। মায়েরা দ্রুত তার শ্বশুরের হাত ধরে বলে, বাবা আমাদের কথা শেষ, বাড়ি চলুন। তারেক নেওয়াজ কিছুই বলার আগে মায়েরা নিজে হাত টেনে নিয়ে তার শ্বশুরকে বলে, ভুরু কুঁচকে বলে, বিল দিয়ে আসি আম্মু। মায়েরা পা থেমে যায়, পিছন ফিরে দেখলো রেস্টুরেন্টের দরজার পাশে ইরফান দাঁড়িয়ে অসম্ভব আর ওদিকে যাওয়া মেয়েকে মেয়েকে হেসে বলল, বাবা ওদের আমি পরে দিয়ে দেবো, আপনি আমার বাড়ি নিয়ে চলুন প্লিজ। তারিক নেওয়াজ ভ্রু কুঁচকে বলে, তোমার কি কোনো প্রবলেম হচ্ছে আম্মু? মায়েরা আমতা আমতা করলো, সে কি বলবে তার ছেলের বউ বাইরে এক ছেলের সাথে ঝামেলা বাঁধিয়ে এসেছে। হঠাৎই পেটে হাত দিয়ে বলল, বাবা আমার মারাত্মক বাথরুম পেয়েছে, প্লিজ চলুন। তারেক নিয়াজ থতমত খেয়ে বলল, আচ্ছা চলো আম্মু। মায়েরা একবার উকি দিয়ে দেখলো ইরফান এদিকেই আসছে, তার এখনো দেখেনি। সে দৌড়ে গাড়ির উপর পাশে বসে গিয়ে বসলো। তারেক নেওয়াজ মায়েরার বাইরের ব্যবহারে খানিকটা অবাক হয়েছে। মেয়েটা বেশ চঞ্চল, গ্রামের মেয়ে, একটু আধটু এমন হয়। তবে মায়েরা কয়েক ধাপ এগিয়ে মনে হলো ছেলের বউ হিসেবে খারাপ লাগলো না। এরপর তিনি গাড়িতে উঠে ড্রাইভারকে গাড়ি স্টার্ট দিতে বলেন। মায়েরা স্বস্তির নিঃশ্বাস ফেলে বলল, এই যাত্রায় বেঁচে গিয়েছি। ইরফান বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে এদিক ওদিক তাকালো, রাগে মাথা ফেটে যাচ্ছে, সবকিছু অসহ্য লাগছে। হন হন করে তার সাউন্ড করে রাখা গাড়িতে উঠে বসে। তখনই তার ফোনে রিং হয়। বিরক্ত হয়ে পকেট থেকে ফোন বের করলো, দেখলো তার মা ফোন করেছে। ফোঁস করে শ্বাস ফেলে কল রিসিভ করলো। বলো। এপাশ থেকে রুমা নেওয়াজ বলে, তোমার খালামণিরা এসেছে, বাসায় এসো। ইরফান বেশ কিছুক্ষণ চুপ থাকে, কোনো আনসার করে না। তার মা আবার বলে, বাচ্চাদের মতো পাগলামি করবে না, তোমার খালামণি তোমাকে দেখতে চেয়েছে, আশা করি আর সূর্যর বাসায় না গিয়ে এখানে আসবে। ইরফান একেবারেই চুপ, গাড়ির স্টিয়ারিং শক্ত করে চেপে ধরে। রাগ কমেনি বিন্দু মাত্র। একটু আগের রাগ কমার আগে মনে পড়লো বাড়িতে এক বাচ্চা আছে, যাকে তার গলায় তার বাবা মা ঝুলিয়ে দিয়েছে। সেই রাগে কথা বেরোচ্ছে না। রুমা নেওয়াজ ভেজা গলায় বলে, তোমরা বাবা ছেলে পেয়েছোটা কি আমাকে? তোমার বাবা আমার কথা শোনেনি, এখন যখন বিয়েটা হয়ে গিয়েছে তুমি আমার কথা শুনছো না? মায়ের ভেজা কণ্ঠে ইরফান কিছুটা দমে গেল, চোখে বুঝে শ্বাস ফেলে বলল, আসছি। এই বলে কল কেটে তার বাড়ির দিকে গাড়ি ঘোরালো।